সিরিয়ায় ইসরায়েলি হামলা, ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত। সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো শহরের কাছে সোমবার ইসরায়েলি হামলায় ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছেন। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পশ্চিম আলেপ্পোর হায়ানের এক ফ্যাক্টরিতে ইসরায়েলের হামলায় সিরিয়া এবং বিদেশি যোদ্ধাসহ ইরানপন্থী গ্রুপের ১৬ সদস্য নিহত হয়েছেন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল দেশটিতে বহু সংখ্যকবার বিমান হামলা চালিয়েছে। এর বেশিরভাগ চালিয়েছে সেনা অবস্থান এবং লেবাননের হিজবুল্লাহ সহ ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্য করে। তবে গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর সিরিয়ায় ইসরায়েলের এই ধরনের হামলার পরিমাণ বেড়ে গেছে। এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইতিবাচক হামাস, এখন ইসরায়েলি সারার অপেক্ষা। ফিলিস্তিনের উপত্যকায় সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে হামাস, এখন ইসরায়েলি সারার অপেক্ষায় আছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর। মিশরের পররাষ্ট্রমন্ত্রী শামে শাউকরি এই কথা বলেছেন। তিনি বলেন, সর্বশেষ জিম্মি যুদ্ধবিরতি চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে, এখন ইসরায়েলের প্রতিক্রিয়া কি সেটার অপেক্ষা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি চুক্তির জন্য প্রস্তাব রাখেন, সেটিকে তিনি সর্বশেষ ইসরায়েলি প্রস্তাব হিসেবে দাবি করেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী শামে শাউকরি গাজা সীমান্ত এবং মাদ্রিদের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনার জন্য স্পেনে অবস্থান করছেন। সেখানে তিনি আরও বলেন, মিশর রাফা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি উপস্থিতি প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনি প্রশাসন ছাড়া রাফা ক্রসিংয়ে কাজ চালিয়ে যাওয়া কঠিন বলেও মনে করেন তিনি। জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৫০ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দখলদার সেনাদের প্রত্যাহারের পর জাবালিয়া থেকে উদ্ধার হওয়া ফিলিস্তিনিদের লাশের সংখ্যা ১২০ ছাড়িয়ে গেল। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগের অনুসন্ধানী দলগুলো ৫০টি মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাদের নির্বিচার বোমাবর্ষণ ও গলা নিক্ষেপে বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে নিহত হন এইসব হতভাগ্য ফিলিস্তিনি, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এর আগে শনিবার জাবালিয়া থেকে ২০ শিশুসহ অন্তত ৭০ জনের নিষ্প্রাণ দেহ উদ্ধার করা হয়। এখনও ধ্বংসস্তূপ সরিয়ে আরও মরদেহ পাওয়া যাবে বলে ধারণা করছেন উদ্ধারকারী দলগুলোর সদস্যরা। কাশ্মীরের বনাঞ্চলে দাবানল, একের পর এক বিস্ফোরিত হচ্ছে ল্যান্ডমাইন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরির বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে একের পর এক ল্যান্ডমাইন বিস্ফোরিত হচ্ছে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। জানা গেছে, পাহাড়ি অঞ্চলে ড্রোন ব্যবহার করে আগুনের সঠিক অবস্থান এবং গতিবিধি অনুমান করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন ভারতীয় দমকল কর্মীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে গরমের কারণে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন মানকোট জঙ্গলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। কয়েকদিনের ব্যবধানে সেই আগুন আরও মারাত্মক হয়ে উঠেছে, কারণ এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেখানে প্রচুর সংখ্যক ল্যান্ডমাইন বিছানো ছিল। আগুনের কারণে সেই ল্যান্ডমাইনগুলোতে ক্রমাগত বিস্ফোরণ ঘটছে। কয়েক কিলোমিটার দূর থেকে আগুন দেখা যাচ্ছে। এদিকে গত ৩ দিন ধরে উধমপুর জেলার গৌড়ি ব্লকের দয়াধারের জঙ্গলে আগুন জ্বলছে। ক্রমাগত অগ্নি নির্বাপনের প্রচেষ্টা সত্ত্বেও বর্তমানে এই আগুন আরও তীব্র হয়েছে। দয়াধর বন এলাকায় ময়ূরের আবাসস্থল, যা এই আগুনে ধ্বংস হয়ে গেছে। গাছপালা পুড়ে যাওয়া শুধুমাত্র ময়ূরই নয়, অন্যান্য বন্যপ্রাণী এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রকেও প্রভাবিত করেছে। ভারত জুড়ে তীব্র দাবদাহের মধ্যে এই দাবানল যেন মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের জন্য। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা। গাজায় কাজ করছে না ইসরায়েলি সামরিক কৌশল। গত বছর ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনের উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। দীর্ঘ ৮ মাসের এই যুদ্ধে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গাজা। বাড়িঘর, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সবকিছুই গুড়িয়ে দিয়েছে তারা। জাতিসংঘের তথ্য মতে উপত্যকার ৭০% বেশি স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল। সেই সঙ্গে ইসরায়েলি সেনাদের নৃশংসতায় ওই উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৩৬,৪৩৯ ফিলিস্তিনি। তাদের ৬০% বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮২,৬২৭ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের সাফল্য অর্জনে স্পষ্টত ব্যর্থ হয়েছে ইসরায়েল। গাজায় কাজ করছে না ইসরায়েলি সামরিক কৌশল। এ বিষয়ে দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের ওমর আশুর বলেছেন, ইসরায়েলের সামরিক কৌশল ৩ টাকার কৌশলের উপর নির্মিত। এর মধ্যে রয়েছে গাজার কিছু অংশ পুনরুদ্ধার করা, যার মধ্যে ১ কিলোমিটার প্রশস্ত বাফার জোন, গাজাকে পূর্ব এবং পশ্চিমে ভাগ করার জন্য সালাহ আল দিন রাস্তা বরাবর অবস্থান নেওয়া, নেট জারিম করিডোর দখল নেওয়া, এইসব জায়গায় তাদের শক্তিশালী অবস্থান তৈরি করা, তারপরে গোয়েন্দা নেতৃত্বাধীন অভিযান পরিচালনা করা, যার লক্ষ্য হামাসের শেল এবং অন্যান্য সামরিক গোষ্ঠীকে ধ্বংস করা। তিনি বলেন, তারপর যখন তাদের বাহিনী ক্লান্ত হয়ে যায়, পুনরায় মোতায়েন করা এবং অভিযান অব্যাহত রাখা, এভাবে পুনরাবৃত্তি ঘটানো। ওমর আশুর বলেন, কিন্তু জাবালিয়া শরণার্থী শিবিরে আমরা যা দেখেছি, ইসরায়েলের এই কৌশল কাজ করছে না। এই সামরিক কৌশল আরও বেশি বেসামরিক মৃত্যুর কারণ হচ্ছে এবং নেতানিয়াহু সরকারের ওপর আরও বেশি আন্তর্জাতিক চাপের তৈরি করছে। The president is
now on TikTok. It's my honor. নিষিদ্ধ করতে যাওয়া সেই টিকটকের আশ্রয় নিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজে এখন এই সামাজিক মাধ্যমের আশ্রয় নিয়ে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, টিকটকে যোগ দিতেই 10 লাখ ফলোয়ার পেয়েছেন ট্রাম্প। অথচ প্রেসিডেন্ট থাকাকালে জাতীয় নিরাপত্তার কারণে তিনি এই ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে চেয়েছিলেন। অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারণা টিম ইতিমধ্যেই টিকটকে রয়েছে, যে অ্যাপ 17 কোটি আমেরিকান ব্যবহার করে। তবে বাইডেন এরই মধ্যে একটি আইনে স্বাক্ষর করেছেন, যার ফলে টিকটকের চীনা মালিক বাইটড্যান্স যদি তাদের অংশ বিক্রি না করে, তাহলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে। ট্রাম্প স্থানীয় সময় শনিবার রাতে টিকটকে তার অ্যাকাউন্ট শুরু করেন একটি ভিডিও দিয়ে। ভিডিওতে দেখা যায় তিনি নিউ জার্সি রাজ্যের নিউইয়র্ক আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের ফাইটে সমর্থকদের অভিনন্দন জানাচ্ছেন। রক্তপিপাসু বর্বর গুন্ডা নেতানিয়াহুকে অবশ্যই থামাতে হবে। বর্তমান তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। সরাসরি যুদ্ধে অংশগ্রহণ ছাড়া সব ধরনের সহযোগিতা করে আসছে দিনের পর দিন। অবরুদ্ধ উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাসের সঙ্গে রয়েছে সুসম্পর্ক। হামাস নেতারা নিয়মিত তুরস্ক সফর করেন। তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্বর গুন্ডা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, তাকে অবশ্যই থামাতে হবে। সোমবার আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন নেতানিয়াহু, যিনি এই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, তাকে অবশ্যই ফিলিস্তিনিদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতার বপন থেকে বিরত থাকতে হবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মূল্যায়ন ও পরিকল্পনা সভায় এরদোগান বলেন, নেতানিয়াহু নামের এই বর্বর গুন্ডা, রক্তপিপাসু, লোভী, যে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই থামাতে হবে। ফল ঘোষণার আগেই বিজয় উল্লাসের প্রস্তুতি বিজেপির। ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ও তার মিত্ররা প্রায় 365 আসনে জয়লাভ করবে বলে তথ্য দিয়েছে বুথ ফেরত বেশ কয়েকটি জরিপ। আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সেই বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাসীন বিজেপি। ইতিমধ্যে বিজেপি টানা তৃতীয় দফার বিজয় উদযাপনের পরিকল্পনা করে ফেলেছে। তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান করতে যাচ্ছে। অনুষ্ঠানটি সপ্তাহান্তে হতে পারে। ভারতের 7 দফার লোকসভা নির্বাচন শুরু হয় গত 19 এপ্রিল, শেষ হয় শনিবার। ভোট গণনা করা হবে 4 জুন। শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ। বিভিন্ন বুথ ফেরত জরিপের আভাস, বিজেপি গত লোকসভা নির্বাচনের চেয়েও এবার আরও ভালো ফল করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার জয় হতে যাচ্ছে। বিজেপি এবং তার মিত্ররা লোকসভার 543 আসনের মধ্যে 350 থেকে 380টি আসন পেতে পারে। তবে এইসব বুথ ফেরত জরিপের পূর্বাভাস নাকচ করেছে বিরোধী ইন্ডিয়া জোট।